34 বছরের একদলীয় একচেটিয়া একাধিপত্য শেষ হয়েছিল 2011 সালে। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মধ্যমেধের চাষ বন্ধ, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করা যাবে না, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে, এবং সর্বোপরি কোনো গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ লাঠি চালিয়ে গুলি চালিয়ে বন্ধ করে দিতে পারবে না, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মিথ্যা মামলায় দীর্ঘদিন আটকে রাখা যাবে না। কার্যত এই প্রতিশ্রুতিগুলোই সামনে রেখে ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একথা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই যে তথাকথিত পরিবর্তনের যিনি মূল নিয়ামক শক্তি ছিলেন তিনি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএমকে হারানো যেতে পারে, দিদি থেকে দিদিমা হয়ে যাবে, তাও পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হবে না। আমরা একটার পর একটা নির্বাচন দেখেছি। আপনারা যারা সাংবাদিক আছেন, বাম জমানায় নির্বাচনের বিকালবেলায় আপনারা বলতেন যে একটি দুটি বিচ্ছিন্ন বোমাবাজির ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি ছিল শান্তিপূর্ণ। আমরা যারা বিরোধী দল করতাম, আমরা অর্থে কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, আমরা বলতাম এই শান্তি শানের শান্তি। শাসক দলের পক্ষ থেকে অনিলবাবু বলতেন পরাজিতের আর্তনাদ। ওরা যদি বুথে এজেন্ট না দিতে পারে আমাদের বলতেন, আমরা তো আর ওদের জন্য এজেন্ট বসিয়ে দিতে পারি না। বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। কিন্তু তারপরেও 2011 সালে একটা পরিবর্তন হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আজকে দীর্ঘ 15 বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা সবচেয়ে বড় ন্যারেটিভ, সেটা হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। কার্যত এ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। গত 15 বছর সরকার পরিচালনার পরেও তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি, তারা তৃণমূল সরকার রেখে দিয়েছে। সমস্ত সাংবিধানিক রীতিনীতি, রাজনৈতিক সৌজন্য, সেটাকে এই দল অস্বীকার করেছে। বিধানসভা স্পিকার বলছেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসতে চান তাহলে তাকে আগে থেকে জানিয়ে তার অনুমতি নিয়ে আসতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচার্যকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, তাই আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। একবার বিমানবাবু বাম জমানায় বাংলা ছেড়ে পালা বলে কি মন্তব্য করেছিলেন এক বিচারপতি সম্পর্কে। কার্যত এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশ্ন তুলেছিলেন, প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তদানীন্তন শাসক দল এবং বিমান বসু। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শাসক দলের ছোট থেকে বড় সমস্ত নেতাই কার্যত লোয়ার জুডিশিয়ারিকে নয়, সরাসরি সুপ্রিম কোর্টকে আক্রমণ করছে। একজন সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনজীবী, তিনি কার্যত সুপ্রিম কোর্টের অথরিটি, সুপ্রিম কোর্টের প্রবিটিকে চ্যালেঞ্জ জানিয়ে ফেললেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক সংস্থার কাজকর্মকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত তিনি জুডিশিয়ারির ওপরে পলিটিক্যাল প্রেশারকে মাউন্ট করার চেষ্টা করলেন, যেটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস কার্যত এখানে সমর্থক। যেদিন সরকার আসে সেদিন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে 7 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে।
এ রাজ্যে অ্যাসেট জেনারেশন বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিনের পর দিন কমেছে। শুধু ডোল পলিটিক্স নয়, ইনঅ্যাডিকুয়েট ডোল পলিটিক্স যদি আমরা অর্থের বিচার করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে বড় প্রয়োজন বৃহৎ শিল্পের, সেটা কার্যত রাজ্যে আর কোনো নতুন রূপে আসতে পারেনি। সিঙ্গুর এবং নন্দীগ্রাম গোটা শিল্পমহলকে দেশে এবং দেশের বাইরে একটা ভুল বার্তা দিয়েছিল যে পশ্চিমবঙ্গ কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। একটা শিল্পের বদ্ধ ভূমির ওপরে দাঁড়িয়ে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, একজন সাংসদ, একজন মন্ত্রী আবির খেলেন এবং ভিক্টরি সাইন দেখান, তাহলে সে রাজ্যে শিল্প আসবে না, এটাই স্বাভাবিক। 15 বছরে ছোট থেকে বড় মিলিয়ে 79,000 কারখানার দরজায় তালা লেগেছে। 1016টা কোম্পানি লিকুইডেশনে আছে। আমাদের রাজ্যে 6,300 বেশি কোম্পানি তারা তাদের হেডকোয়ার্টার এখান থেকে শিফট করে অন্য রাজ্যে নিয়ে চলে গেছে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা আজকে বাংলা, কারণ আমাদেরই মেধাবী ছেলেমেয়েরা আজকে বেঙ্গালুরুতে চাকরি করছে। এ রাজ্য থেকে কার্যত এক্সোডাস শুরু হয়ে গেছে। Exodus of merit, exodus of capital, and exodus of labor. CPIM বর্গা অপারেশন করেছিল। বর্গা অপারেশনের সুফল কুফল নিয়ে অন্য বিতর্ক হতে পারে, কিন্তু এর একটা সদর্থক দিক ছিল যে একটা সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ছোট জমির মালিক সেও জমিদারের পাশে দাঁড়িয়ে বলতে পারতো আমিও মালিক। কিন্তু তারপরে এ রাজ্যে কোনো কোঅপারেটিভ মুভমেন্ট হয়নি। সেচের আওতায় কৃষি জমিকে আনা বাম জমানার পর 15 বছরে তৃণমূল কংগ্রেস বড় একটি করে তুলতে পারেনি। রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, সেখানে একর প্রতি চালের উৎপাদন কমছে। আজকে চাল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে এসে গেছি। পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা অন্য রাজ্যের থেকে এই মুহূর্তে বেশি। এই সরকারের ভ্রান্ত নীতি কার্যত আলু চাষিদের চরম সর্বনাশ ডেকে এনেছে। এই মুহূর্তে 60 থেকে 70 টাকা বস্তা, মানে 50 কেজির বস্তা জমিতে বিক্রি হচ্ছে, যেখানে বস্তার দাম 40 টাকা, আলুর দাম তার বাইরে। এরপরে যদি আগামী মরশুমে আলু চাষিরা আলু না চাষ করে, আপনাদের সকলকে 100 টাকা কেজি করে বাইরের আলু কিনে খেতে হবে, কারণ এ রাজ্যে আলু চাষিরা চরম সর্বনাশের দিকে এই সরকারের কারণে পৌঁছে গেছে। দল হিসেবে আমরা মনে করি পশ্চিমবঙ্গে আর্থসামাজিক উত্তরণ সম্ভব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা ইনক্লুসিভ গ্রোথের সম্ভাবনা এ রাজ্যে উজ্জ্বল। একটা ইচ্ছা শক্তির অভাব আছে। একটা রাজনৈতিক দল যদি ঠিক করে নেয় যে তার মূল দর্শন জো জিতা ও সিকান্দার, আর একমাত্র কর্মসূচি বুথে লিড দেওয়া, তাহলে সেই রাজ্যের পরিণতি এটাই হয়। শিক্ষকের চাকরি বিক্রি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এমন কোনো সরকারি দপ্তরকে রাখতে পারেনি যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সিএমওর গ্রুপ ডি স্টাফের রিক্রুটমেন্ট নিয়ে আজকে ময়দানে তাদের দপ্তরের কর্মীরাও ধর্নায় বসেছেন। মাদ্রাসা শিক্ষক, সেখানেও দুর্নীতি। কিন্তু আজকে যদি আমরা সামগ্রিকভাবে বিচার করি, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র তট আছে, আমাদের পোর্ট আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের সঙ্গে
অ্যাডজয়নিং দুটো ইমেন্সলি মিনারেল রিচ স্টেট আছে। আমরা পূর্ব ভারতের গেটওয়ে, আমরা 4 ঘন্টায় ফ্লাই করে প্রথম বিশ্বের দরজায় ঢুকে পড়তে পারি। আজকে মেক ইন ইন্ডিয়ায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি বাঙালি ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হতে পারে, নাসা, ওয়ালমার্ট, গুগল আবার থেকে শুরু করে সর্বত্র যদি বাঙালিরা নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন, পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় যদি আমাদের এখানকার ছেলেমেয়েরা এখানে যাদের স্কুলিং হয়েছে তারা ওখানে গিয়ে কাজ করতে পারে এবং সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা পেতে পারে, তাহলে সেটা পশ্চিমবঙ্গে সম্ভব নয় কেন? আজকে যদি পশ্চিমবঙ্গের যারা ডায়মন্ডের কাজ করে, পাথর সেটিং বা কাটিংয়ের, আজকে যদি বাঙালিরা বলে বা পশ্চিমবঙ্গবাসীরা বলে যে আমরা এই কাজ আগামী 10 দিন করব না, তাহলে সুরত, আহমেদাবাদ, মুম্বাইয়ের ডায়মন্ড মার্কেট কোলাপস করে যাবে। আজকের পৃথিবীতে কে কোথায় বাড়ি, কে কোথায় বসে আছেন আর তার ফ্যাক্টরি কোথায়, এটা আলোচনার বিষয় নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেদিনীপুরের বিভিন্ন জেলা তারা সেখানে উপার্জন করছেন, তারা শুধু এখানে সেখানে সম্পদ বৃদ্ধি করছেন তা নয়, তারা স্টেটসে গিয়ে পর্যন্ত বাড়ি কেনার মতো সামর্থ্য তৈরি করতে পেরেছেন। কিন্তু আজকে একটাও এই ধরনের হাব পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। কার্যত এখানে জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি, একটা পলিটিসাইজ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে নেতা নেত্রী পুলিশ মন্ত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং বিশেষ করে সিঙ্গুরের ঘটনা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের শিল্পপতিদের কাছে একটা ভিন্ন বার্তা নিয়ে গেছে। মুখ্যমন্ত্রীর পাশে বিজিবিএস এর মঞ্চে যারা উপস্থিত থেকে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন অতীতে তৈরি হয়নি, তাদের 10 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, উড়িষ্যায়, গোয়ায় এবং সাম্প্রতিককালে আসামে। আমাদের এখানে যারা পুঁজি তৈরি করেছে সেটা সাইফন অফ হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে যদি বৃহৎ শিল্প গঠন করার পরিবেশ না তৈরি করা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের নতুন কোনো শিল্প সম্ভাবনার জায়গা নেই। আমরা ম্যানিফেস্টো, আমাদের সংকল্পপত্র প্রকাশ করেছি, সেখানে আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে তারা সাজেশন নিয়ে আমাদের যে কমিটমেন্ট সেটা আমরা মানুষের সামনে রেখেছি। এ রাজ্যে অনেকে প্রশ্নও করেছেন এর মধ্যে, যেখানে ডোলের ক্ষেত্রে তো তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে আছে, কিন্তু রোজগারের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেউ কিছু বলেনি। The BJP and industrialization is almost synonymous. বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতি মানুষের জানা। হ্যাঁ, অবশ্যই কিছু বিষয় আমাদের বাদ পড়েছে, তার মধ্যে সাংবাদিকরা আছেন, এটাও আমরা ইনক্লুড করব, যে সাংবাদিকদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা ঠিক করছি আলোচনার মধ্যে দিয়ে, তাদের জন্য ট্রেন যাত্রাকে ফ্রি করার, এবং অনেক হাউস আছেন যেখানে সাংবাদিকরাও অনেক নিদারুণ দুর্দশার মধ্যে আছেন। তো এখন তো সরকার ক্ষমতায় আসেনি, কিন্তু গভর্নমেন্ট ইন ওয়েটিং। তো সরকারে এলে প্রতি মাসে 5,000 টাকা করে তাদেরও পেনশনের ব্যবস্থা করা হবে। সামগ্রিকভাবে একটা দুর্নীতিমুক্ত, ভয়মুক্ত পশ্চিমবঙ্গের সমাজ উপহার দেবারই আমাদের লক্ষ্য। আমরা মনে করি বিগত 15 বছরে
একটা লুম্পেন প্রলেতারিয়েতের আপসার্চ হয়েছে, আর একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেটেড হয়ে গেছে। প্রত্যেকেই ইজি মানির পেছনে দৌড়চ্ছে। কার্যত নতুন কিছু করার, নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার কেউ নেই। গোটা পশ্চিমবঙ্গ একটা বড় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। একটু শিক্ষিত অভিজাত অঞ্চল যেগুলো আছে, সে আপনি যোধপুর পার্ক, গড়িয়াহাট, এদিকে টালিগঞ্জ থেকে শুরু করে ওদিকে বিধাননগর পর্যন্ত, কলকাতার অ্যাডজয়নিং সমস্ত এলাকা কার্যত বৃদ্ধাশ্রম। সেখানে 40 ঊর্ধ্ব কোনো মানুষকে পাওয়া যাবে না, কারণ সবাই ছেড়ে চলে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যে সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক বা +2 পাস করবার পরে তারা সবাই ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এটা কাঙ্ক্ষিত নয়, এবং সার্বিকভাবে বাংলা এবং বাঙালির যে অস্মিতা, তা হলো বাংলা ভাষা। আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি, কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় চিঠি লিখি, আমি বাংলায় বক্তৃতা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমাদের দেহ মনে রবীন্দ্রনাথের কালে শক্তি চট্টোপাধ্যায় যতটাই প্রভাবিত করে থাকুক না কেন, আমরা রবীন্দ্রনাথকে ভুলতে পারি না। সমরেশ বসু একবার বলেছিলেন যে আমাদের নতুন লেখকদের একটা বড় অসুবিধা হচ্ছে, তারা রবীন্দ্রনাথকে ভালোভাবে পড়েনি, রবীন্দ্রনাথকে ভালোভাবে বোঝেনি। সবচেয়ে বেশি রবীন্দ্র বিরোধী কবি বলে যিনি প্রতিষ্ঠিত ছিলেন, সেই শক্তি চট্টোপাধ্যায়েরও বক্তব্য তাই ছিল। কিন্তু শক্তি চট্টোপাধ্যায় কোনোদিন কথাঞ্জলি লেখার দুঃসাহস করেননি। কোনোদিন তিনি কবিতা বিতান লেখেননি। সুনীল গাঙ্গুলি বা সমরেশ বসু, সমরেশ মজুমদারেরা কোনোদিন বিশ্বভারতীর পাশে আর একটা বিশ্ব বাংলার স্বপ্ন দেখেননি। এই যে ভাষাভিত্তিক রাজ্য গঠন, যারা আমরা নীতিগতভাবে জনসংঘের সময় থেকে বিরোধিতা করেছিলাম, পশ্চিমবঙ্গে যারা বাস করেন, যারা এ রাজ্যের সম্পদ সৃষ্টিতে সাহায্য করেছেন, একজন শ্রমিক হিসেবে করেছেন, বিনিয়োগকারী হিসেবে করেছেন, চাকরিজীবী হিসেবে করেছেন, সাংবাদিক হিসেবে করেছেন, লেখক হিসেবে করেছেন, আমরা মনে করি তারাও বাঙালি। আর সর্বোপরি আজকের এই যে পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বসে আছি, এই প্রেস ক্লাব, হিন্দু হোমল্যান্ড, যার প্রস্তাবনা গ্রহণ করেছিলেন, অবশ্যই আমাদের দল নয়, বারবার এটা ভুল হয়, 6 এপ্রিল 1947 সালের তারকেশ্বরে এন.সি. চ্যাটার্জির প্রথম দিন 2.5 ঘন্টা বক্তৃতা, পাকিস্তান or no Pakistan, but Bengal should be divided for the sake of Bengali Hindus, for the survival of Bengali Hindus. আর সেটাই 20 জুন প্রাদেশিক আইনসভায় আসে। কংগ্রেসের সমস্ত হিন্দু জনপ্রতিনিধিরা শ্যামাপ্রসাদ মুখার্জিদের আনা সেই প্রস্তাবের পক্ষে ভোট দেন, এবং মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলে যে বামপন্থীরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষকে 28টি রাষ্ট্রে বিভক্ত করে তবে ডোমিনিয়ন স্ট্যাটাসকে তুলে দেবার কথা বলেছিলেন, যারা গঙ্গার পূর্ব তীর থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার প্রস্তাব দিয়েছিলেন, এবং পিপলস ওয়ার পত্রিকায় ম্যাপ আকারে তার মানচিত্র প্রকাশ করেছিলেন, সেই পার্টির নেতা রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু, তারাও কিন্তু বাইরে বিরোধিতা করে ভিতরে সেদিন ভোট দিয়েছিলেন, এবং অবশ্যই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে ভোট দিয়ে বেরিয়ে আসার পরে আবার স্লোগানও দিয়েছিলেন, বাংলা ভাগ করল কে শ্যামাপ্রসাদ আবারকে।
কিন্তু তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি যে আমাদের এই হোমল্যান্ডকে তারা রেখে দিতে পেরেছিলেন। নাহলে বাংলাদেশের সাংবাদিকরা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি সম্পাদক তিনি প্রথম গুলিবিদ্ধ, যিনি খালেদার সঙ্গেও নেই, জিয়ার সঙ্গেও নেই, তার সারনেমের কারণে তিনি মারা গেছেন। ওখানে যারা মুক্তমনা মুসলমান আছেন, যারা এই হিন্দু এক্সোডাসের বিরোধিতা করছেন, যারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপ, বলপূর্বক ধর্ম পরিবর্তন, ধর্ষণ, তুলে নিয়ে যাবার বিরোধিতা করছেন, তসলিমার মতো তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত এবং তারা নিহত। 1100 পুলিশকে প্রথমে খুন করা হয়েছিল, যার মধ্যে 99% কিন্তু মুসলমান ছিল। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন। এবং এখনো পশ্চিমবঙ্গের জনমন এতে প্রস্তুত হয়েছে বলে আমার জানা নেই। যদি হতো তাহলে যেদিন ফিরহাদ হাকিম খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন কলকাতার মেয়র হিসেবে, কলকাতার মানুষরা রাস্তায় নামতেন। সুশীল সমাজ কার্যত নেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় সফল, যে তিনি মেরুদণ্ডটা খুলে নিয়ে ওখানের মধ্যে কোনো প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে দিয়েছেন। কোনো প্রতিবাদ নেই। যে প্রগতিশীলেরা কখনো আপনাদের প্রেস ক্লাবে, কখনো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে কনক্লেভে গিয়ে এপার বাংলা ওপার বাংলাকে এক করে দেবার কথা বলেন, বাংলা ভাষার কথা বলেন, এবং যারা সবসময় মনে করেন যে সাংস্কৃতিক আদান প্রদানের প্রয়োজন আছে, এই এত ছবি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবার সাম্প্রতিক পদ্মশ্রী পেলেন। গৌতম ঘোষ অনেক ছবি করেছেন, আবার একজন তো মঞ্চ আলো করে থাকছেন জয়া হাসান। এরা কেউ প্রতিবাদ করছেন না। ওখানের শিল্পীরাও যে আক্রান্ত, ওখানের শিল্পীরাও যে রক্তাক্ত, এ নিয়ে কেউ কোনো কথা বলছেন না। কার্যত আমরা বাংলাদেশে যা দেখছি সাম্প্রতিককালে তার প্রতিধ্বনি এবং প্রতিফলন মুর্শিদাবাদ এবং মালদায় দেখা যাচ্ছে। আমাদের শুধু সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়নি, পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বনাঞ্চল এবং সীমাঞ্চল বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে। 562 কিলোমিটারের বর্ডার আনফেন্সড আছে, কিন্তু সরকার কোনো জমি প্রোভাইড করছে না। বিওপি তৈরি করা যাচ্ছে না। প্রকাশ্যে রোহিঙ্গা বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ভোটার লিস্টে। আমাদের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র আছেন। আমাদের ভোটার লিস্টে দাদু এবং নাতি আছেন, যাদের একজনের বয়স 42 আর নাতির বয়স 22। আমাদের ভোটার লিস্টে বাবা এবং ছেলে আছে, যাদের বয়সের পার্থক্য 10। 12টি রাজ্যে এসআইআর কোথাও আগুন নেই, ব্লক অফিস ভাঙচুর নেই, বিএলওদের ওপর চাপ সৃষ্টি নেই, পথ অবরোধ নেই। কিন্তু আমাদের এখানে হচ্ছে। যে কোনো সাংবিধানিক প্রক্রিয়া, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আমি সাংবাদিকদের কাছে আজকে আপনাদের আমন্ত্রণে এসে একটা আবেদন করছি। 2018 সালে 65 বছরের নিদারুণ প্রচেষ্টার ফলস্বরূপ আজকে অশোকনগর অয়েল ফিল্ডে তেলের সন্ধান পাওয়া গেছে। উই আর সিটিং অন দ্য হটবেড অফ অয়েল। উত্তর 24 পরগনা এবং রানাঘাট আজকে পুরো দক্ষিণবঙ্গের একটা অংশের আর্থসামাজিক অবস্থাটা বদলে দিতে পারে। 8,000 কোটি টাকা প্রতি বছর সরকারের রেভিনিউ প্রোডাকশনের পর, এবং 100 স্কোয়ার কিলোমিটারে যদি কাজ শুরু হয়, যেখানে 1045 কোটি টাকা খরচা হয়ে গেছে গত বছরে, সেখানে উইন্ডফল গেন হবে, একটা ক্যাসকেডিং এফেক্ট হবে। সেটা থেকে আমরা বঞ্চিত। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, কয়েক লক্ষ কোটি টাকা তার দাম। রাজ্য সরকার পার্টিসিপেট করছে না, তাই সেটাকে অপশনে নিয়ে আসা যাচ্ছে না। ঝাড়গ্রাম বাঁকুড়ায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে।
সেক্ষেত্রেও রাজ্য সরকারের কোনো সহযোগিতা নেই। 43টা রেলের প্রজেক্ট বন্ধ, এখন 61টা হয়েছে। প্রথম নদীর তলা দিয়ে রেলপথ ভারতবর্ষের মধ্যে আমাদের হাওড়ায় বর্তমান নরেন্দ্র মোদীর সরকার করেছেন, কিন্তু হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত তার কানেক্টিভিটি শুধুমাত্র কয়েক মিটারের কাজের জন্য আটকে আছে। চিংড়িহাটার কাজে এই কাজটা সম্পূর্ণ করবার জন্য খুব বেশি হলে 48 ঘন্টার প্রয়োজন আছে, কিন্তু শুধুমাত্র ভেন্ডেটা পলিটিক্সের কারণে আর কেন্দ্রীয় সরকারের সাফল্য মানুষের সামনে না আসবে তার কারণে এটা বন্ধ আছে। পিএম সূর্যঘর প্রকল্প, বিনা পয়সায় আলো জ্বলবে, পাখা চলবে, ফ্রিজ চলবে, টিভি চলবে, সারা ভারতবর্ষে ব্যাপকভাবে ছড়িয়েছে, পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। অসংগঠিত শ্রমিকদের জন্য, ছোট ছোট পেশায় নিযুক্ত মানুষের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা কার্যত এখানে লাগু করা যায়নি। ডোমেস্টিক ট্যুরিজমের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে পশ্চিমবঙ্গের বাঙালিরা, তাদের উপস্থিতির সংখ্যা 60%। আজকে যদি কেউ বেড়াতে গিয়ে অসুস্থ হন বাইরে কোনো জায়গায়, তাকে হসপিটালে অ্যাডমিশন করানোর জন্য আপনার স্বাস্থ্যসাথী কোনো কাজ করবে না। এই যে এত মাইগ্রেন্ট লেবার, 40 লক্ষের বেশি, যেটা মুখ্যমন্ত্রী দাবি করছেন 20 লক্ষ আছে, 20 লক্ষ নয়, 40 লক্ষের বেশি মাইগ্রেন্ট লেবার এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে আছে। আজকে তারা যদি অসুস্থ হয়, আজকে তারা এই কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হবে। তাদের মধ্যেও ক্ষোভ আছে। এখনো পর্যন্ত 73টা ট্রেনে চেপে প্রবাসী বাঙালিরা, যাদের নাকি বাংলা বলার অপরাধে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছিল, তারা কলকাতায় আসছেন, মানে নামবেন, হাওড়া স্টেশনে নামবেন, শিয়ালদা স্টেশনে নামবেন। এই যে জিঘাংসা বিজেপির প্রতি, সেইটা মাথায় রেখেই তারা সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসকে অনুরাগের ছোঁয়া দিয়ে যাবে এবারের ভোটে। এই নির্বাচনে কার্যত যে সরকার আছে এটা লিভিং ফসিল। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি চতুর্থবারের জন্য এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্যকে। আমরা এক এক করে নাম বলবো, শ্রমিকরা সকলেরই প্রশ্নের উত্তর দেবেন, আপনারা চিন্তা করবেন না, মাইক্রোফোন পৌঁছে যাবে। মৌমিতা, জি 24 ঘন্টা। গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোন ঘটনা? মহিলা সংরক্ষণ বিল নিয়ে আপনারা জিততে পারলেন না, ওটা উঠিতে আপনারা হেরে গেলেন। এই রাজ্যের নির্বাচনে মহিলা ভোট ডিসাইডিং ফ্যাক্টর, আপনিও জানেন। আপনাদের তরফ থেকে যে তারপরে এক্সাইটেড পোস্ট হচ্ছে, অমিত শাহ করেছেন বা আপনারা নিজেরাও করছেন, বলছেন ভিকটিম কার্ড পলিটিক্স আপনারা খেলতে চাইছেন। 1, 2, সেটা যদি না হয়, এই রাজ্যের মানুষকে, বিশেষ করে মহিলাদের, আপনারা কি মেসেজ দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে? আমি মনে করি মহিলারা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন, এবং শুধু ভারতবর্ষে নয়, পশ্চিমবঙ্গের মহিলারাও যে এগিয়ে আছেন। স্নেহাশিসদা প্রথম প্রশ্ন আপনাকে করতে দিয়েছেন এটাই, যে শুধু এগিয়ে বাংলা নয়, এগিয়ে মহিলা, সেজন্য প্রথম প্রশ্ন আপনি করলেন। তবে নিঃসন্দেহে ভারতবর্ষের মানুষ এটা দেখলো যে আমরা বিভিন্ন সময় কথায় কথায় বলতাম যে কিছু জিনিস নিয়ে, এটা আমিও ছাত্রাবস্থা থেকে শুনছি, যেটা নিয়ে আলোচনা হয় কিন্তু কোনোদিন সেটা কোনো বাস্তবায়িত হয় না। সেটা হচ্ছে মহিলা সংরক্ষণ বিল। যেরকম কংগ্রেস এগুলো স্বপ্ন দেখেছিল অনেকদিন আগে, বিজেপি বাস্তবায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু কার্যত এটা না করে পরে দেখা যাবে তারা নিজেরাই নিজেদের বঞ্চিত করল। এবং মহিলাদের যে অধিকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে বিজেপি, সে 3 তালাকের ক্ষেত্রেই হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেই হোক, লাখপতি দিদির ক্ষেত্রেই হোক, এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের পাশে দাঁড়ানোর যে চেষ্টা বিজেপির আছে, সেটা যে বর্তমানের তৃণমূল সরকার এবং কংগ্রেস সরকার নীতিগতভাবে শুধু বিরোধিতার জন্য, বিরোধিতার কারণে মহিলাদের বঞ্চন স্বীকার করে দিলেন, এটা দেশের মানুষ দেখবে। এর থেকে বেশি কিছু আমাদের বলার নেই। আমি হয়তো সকলকে পরিচয় করে দিতে পারবো না, একটু নিজের পরিচয়টা নিতে পারবো। मेरा 2 सवाल है। पहला ये है कि आप लोगों ने ये कहा था एसआईआर में कोई भी वैलिड वोटर का नाम बात नहीं जाना चाहिए, और जब तक सारे वैलिड वोटर एंट्री नहीं हो जाते इलेक्शन नहीं होना चाहिए।
लेकिन देखा जा रहा है सुप्रीम कोर्ट बोलने के बावजूद भी ट्राइब्यूनल में दिन में सिर्फ 2000 नाम एंट्री हो रही है। तो ऐसे करके कैसे वोट पूरा हो सकता है, क्योंकि 24 लाख पूरा पार्टी वर्सेस पार्टी मार्जिन हो सकता है, पहला। दूसरा सवाल मेरा यह है कि केंद्र सरकार के खिलाफ क्या एक रिपोर्ट आया है जहां पे देखा जा रहा है 54,000 करोड़ अनअकाउंटेड एक्सपेंडिचर केंद्र सरकार ने किया है। पश्चिम बंगाल की दुर्नीति की बात बीजेपी कर रही है, लेकिन ये 54,000 करोड़ अनअकाउंटेड एक्सपेंडिचर जो कैग की रिपोर्ट है अप्रैल में, इसके बारे में आप क्या कहेंगे? पहला बात तो यह, मैं भारतीय जनता पार्टी का प्रतिनिधि हूं और केंद्र में जो सरकार चल रही है वो बीजेपी का सरकार नहीं, भारत सरकार है। इसका जो भी उत्तर देना है वो केंद्रीय सरकार देंगे, इसमें हमारा कुछ बोलना नहीं है। राजनीतिक तौर पर जिसका जो बात उठाना सके उठा सकते हैं, तो ये 54,000 का जवाब भारत सरकार दे देंगे जगह पर। दूसरा बात यह है, जो जहाँ तक हमारा SIR का सवाल है, 12 राज्य में SIR हो रहा है। पश्चिम बंगाल में SIR का आज जो हालत है, इसके लिए तृणमूल कांग्रेस जिम्मेदार है। बहुत सारे जगह में समाज में जो प्रतिष्ठित व्यक्ति है उसका नाम अपना सिस्टम और अपना पूरा प्रशासन को इस्तेमाल करते हुए उनको सिस्टम में बाहर करते हैं। बहुत सारे जेन्युइन वोटर्स का नाम नहीं है और मुख्यमंत्री कोर्ट जाने का बाद ये सिचुएशन और फ्लूइड हो गया। तो हम लोग तो अभी भी बोल रहे हैं SIR जैसे हुआ उसमें हम लोग संतुष्ट नहीं है। हम लोग चाहते हैं कोई भी भारतीय, चाहे मुसलमान हो हिंदू हो, जैसे यहाँ एक विभाजन की राजनीति चल रहे हैं, हम लोग चाहते हैं वो वोटर लिस्ट का दौरा ठीक से करे और चुनाव आयोग इसका बारे में अपने फैसला सुना दे। शौमिका हिंदी আসছে অরূপ দত্ত উত্তরবঙ্গ সরকার। এবারে 26-এর নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। দ্বিতীয়ত যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় সেক্ষেত্রে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়ত যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে বিরোধী দলের কথা প্রস্তুত না অন্য কোনো সরকার করার চেষ্টা করবে। দেখুন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, সোনার চামচে মুখে নিয়েও জন্মাননি, আর কোনো বিরাট কংগ্রেস ঘরানার কোনো বড় নেতার বাড়িতেও জন্মগ্রহণ করেননি। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন, তিনি জানেন ফলাফল কি। ফলাফল তিনি জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন তৃণমূল যদি থাকে আবার দেখা হবে। এখন প্রশ্নটা সরকার করার নয়, তৃণমূল দলটাকে রক্ষা করা, দল হিসেবে বাঁচিয়ে রাখা। কালের দেওয়াল লিখন এটাই যে 2026 সালে তৃণমূলের বিসর্জন পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। তৃণমূল চলে গেছে, যেটা আপনি দেখছেন ওটা লিভিং ফসিল। তৃণমূল উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর উত্তরকন্যা খুলে বলেছিলেন আর কোনো উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় যেতে হবে না, নিয়ম করে মন্ত্রী এবং আমলারা উত্তরকন্যায় যাবেন। এখন পর্যন্ত যা বাজেটারি অ্যালোকেশন হয়েছে এক বছরই খালি তার মধ্যে 41% টাকা খরচা হয়েছে। বাদবাকি সময় 21 থেকে 24% মধ্যে যে টাকা উনি খরচা দেন সেটা দিয়ে জল গরম হয় না। উত্তরবঙ্গের নদী ইললিগাল স্যান্ড মাইনিং আর বোল্ডার লিফটিংয়ের কারণে তার গতিমুখ পরিবর্তন করে হাজার হাজার একর জমিকে জলের তলায় নিয়ে গেছে। ডুয়ার্সের সামনে গাছ আছে, ভেতরে ফাঁকা। দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাস সেখান থেকে চলে গেছে। একটা ইকোলজিক্যাল ব্যালেন্সকে ধ্বংস করেছে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস। তাই উত্তরবঙ্গের বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। পাহাড় থেকে ফারাক্কা ব্রিজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেই, তারপর থেকে আপনি হিসাব শুরু করুন। This is Komalika from CNN News 18. Your opposition, that means the Trinamool Congress, they are alleging that this entire woman reservation bill was nothing but a stage thing because you wanted to play a victim card by showing that see the opposition is anti-woman and you will be campaigning it in election
and you wanted to pass the delimitation bill which they are opposing. What's your stand on that, and will Bharatiya Janata Party campaign on that? This statement speaks itself. What actually happened? Trinamool Congress and their partner Congress, both are in soup. Now they have to manage it. They are answerable to the women of West Bengal as well as of India also. Where they stand? Why this women hostility? It is not our headache. It is not our cup of tea. Those who oppose the bill, they are competent enough to answer it. शंकर हिंदी वर्तमान सॉरी ताजा सॉरी हमेशा दो सवाल है। कल तो संसद में बिल पेश हुआ, उसको लेकर एक तरफ ममता बनर्जी ने कहा कि डिलिमिटेशन बिल जो पेश किया गया उसके जरिए उत्तर बंगाल को बांटने की साजिश है, सिलीगुड़ी और कुचबिहार मैप में नहीं रहे। दूसरा सवाल है कि जिस महिला आरक्षण बिल को पास किया गया था राय सदन, उसे लेकर तृणमूल की ओर से ये भी कहा गया कि जो महिला सुरक्षा की बात करते हैं, महिला आरक्षण की बात करते हैं, वो पार्टी कितनी टिकट बंगाल में महिलाओं को दी है उनसे बात करें। महिलाओं को कितनी टिकट बीजेपी ने दिया है कि महिला आरक्षण की बात करते हैं। वो तो बीजेपी का महिला कार्यकर्ता वो लोग समझ लेंगे। और तृणमूल कांग्रेस जो बांटने का हिसाब कर रहे हैं, जो उत्तर बंगाल और दक्षिण बंगाल को बांटने का साजिश है, अगर तृणमूल कांग्रेस 5 साल फिर से सत्ता में रह जाएगा तो पश्चिम बंगाल पश्चिम बांग्लादेश बन जाएगा। बांग्लादेश में रविंद्रनाथ टैगोर का प्रतिमा तोड़ा गया, उसका घर को ध्वस्त कर दिया, और पश्चिम बंगाल में आपका मालदा जिला तृणमूल कांग्रेस का एक स्टूडेंट लीडर रविंद्रनाथ की तस्वीर के ऊपर आग लगा रहे हैं। बांग्लादेश का भाषा मुर्शिदाबाद और मालदा में इस्तेमाल हो रहे हैं। ये दिया जला सकते हैं लेकिन शंखध्वनि ध्वनि नहीं कर सकते। आप दाह संस्कार कर सकते हैं लेकिन बोलो हरि हरि बोल या राम नाम सत्य है ये नारा नहीं लगा सकते हैं। मुर्शिदाबाद और नोदिया के सारे स्कूल का ऊपर, कृष्णनगर टाउन स्कूल का ऊपर पोस्टर चिपका दिया, मूर्ति पूजा बंद करो। मुर्शिदाबाद में हरगोविंद दास और चंदन दास ये पिता पुत्रों को इसलिए मार दिया गया ये वो मिट्टी का प्रतिमा निर्माण करते थे, सरस्वती, काली, दुर्गा वगैरह वगैरह, इसी का कारण उसको मार दिया गया। तो तृणमूल कांग्रेस सारे मूल्यवादी तत्व के सामने घुटने टेक दिया। 2011 में सत्ता आने का समय ये लोग किशन जी से लेकर छत्रधर महतो से शुरू करके हुजी का भी ये लोग समर्थन लिया, और डॉक्टर मनमोहन सिंह को मना करने का बावजूद भी एक इंसान जिसका भारत की नागरिकता लेकर भी एक प्रश्न चिन्ह है, उसको राज्यसभा में भेज दिया। खुलेआम जिस कलकत्ता कॉरपोरेशन का मेयर दावती इस्लाम की बातें करते हैं, खुलेआम जब मुख्यमंत्री खुद ईद उल फितर की मंच से बोलते हैं जे बीजेपी प्रैक्टिसिंग धर्म इज अ गंधा धर्म, तो उस मुख्यमंत्री और क्या बोले क्या नहीं बोले, हमारा समझ में आज का दिन में पश्चिम बंगाल की जनमन में उसका कोई प्रतिष्ठा नहीं है। तृणमूल बहुत बोल चुके हैं, बहुत बोल लिया 15 साल में। हम लोग लिक्कू पास लगाने के लिए नहीं बोल रहे जैसे वो बोल रही थी CPM के लिए, या 10 साल मुंह बंद रखिए, मुंह में प्लास्टर लगा लीजिए। हमारा बस ऐसा नहीं है। हमारा कविता लिखिए, ठीक है, बोलना कम करिए। বিপ্লবী চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা। একটু আগে আপনি বললেন যে এবারের নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। 2021 সালে আপনারা যখন নির্বাচনে গিয়েছিলেন বলেছিলেন 200-র ওপর আসন পাবেন। 2024-এ বলেছিলেন যে 24-এর পর থেকে আসন সংখ্যা কমা শুরু হবে। তাহলে এই দুটো নির্বাচনের থেকে এই নির্বাচনের কি মূলগত পার্থক্য হলো যে আপনারা এই আত্মবিশ্বাসের সাথে বলছেন যে এবছর তৃণমূলের বিদায় নিশ্চিত? দেখুন, 2021 সালে আমরা মানুষকে বলেছিলাম আমরা সরকার করতে চাই, তৃণমূল নামক অভিশাপ থেকে সরিয়ে দিতে চাই। মানুষ রায় দিয়েছিলেন একটা, মানুষ বলেছিলেন যে তোমরা এখন বিরোধী দলের আসনেই বসো, এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের মানুষ শূন্য করে দিয়েছিল। এরপরে 24-এর নির্বাচন আমরা দেখেছি, যে কোনো নির্বাচনে জয় এবং পরাজয় থেকেই রাজনৈতিক দল শিক্ষা নেয়
এবং আমরাও সেই শিক্ষা নিয়েছি, এবং কি নিয়েছি সেটা আমি আপনাকে বলতে পারছি না। তবে এই নির্বাচনটা সঙ্গে আগের দুটো নির্বাচন সম্পূর্ণ আলাদা। 2011-র সঙ্গে আপনি 2019-কে এক আসনে বসাতে পারবেন না, আর 2024-এর নির্বাচনের সঙ্গে 2026-কে মেলাতে পারবেন না। কারণ 2026-এর যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা তৃণমূল আর বিজেপির মধ্যে নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন হচ্ছে মমতা বনাম জনতা, মামাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, প্রতারিত মেধার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। আর এই লড়াইয়ে মানুষ জিতবে, বিজেপি নিমিত্ত মাত্র। যেহেতু বাইনারিটা মানুষ সেট করেছে 2019 সালে, বিজেপি আর তৃণমূলের বাইনারি, সেজন্য এই নির্বাচনে বিজেপি জিতবে। সবটা বিজেপির কৃতিত্ব বা বিজেপির সরকার করবার জন্য সমস্ত মানুষ ভোট দিচ্ছেন তা নয়। এই হলের মধ্যে অনেক একজন দুজন আছেন যারা এই নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন, আপনাদের সাংবাদিকদের মধ্যে বাঁ হাতে দেবেন, বাটনটা পুশ করবেন বাঁ হাতে, কারণ তারা অন্তর থেকে বিজেপিকে ভোট দিতে পারবেন না, বাঁ হাতে টিপে দেবেন। আমরা তাদেরও আহ্বান জানাচ্ছি যে সরকারটাকে সরান। সবার কাছে যাবে। শিবাশিস মৌলিক এবিপি আনন্দ। গতকাল আরো একটা ঘটনা ঘটেছে, তা দক্ষিণ কলকাতায় ঘটেছে। একাধিক ঘটনা এক সূত্রে বাঁধা। একেবারে স্থানীয় তৃণমূল নেতা কুমার ঠাড়া থেকে আর তৃণমূল প্রার্থী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক নিরাজ শাহ পর্যন্ত কারো বাড়িতে সিবিআই, কারো বাড়িতে ইডি, কারো বাড়িতে আইটি, একটা রেড দেখা গিয়েছে, এক ধারে রেড চলেছে। এই যে বিধানসভা ভোট আসছে, এই সময় কেন্দ্রীয় এজেন্সির এই যে তৎপরতা, তা কোনোভাবে কি প্রভাব ফেলবে নির্বাচনে? শাসক দলকে ভিকটিম কার্ড খেলতে সাহায্য করবে না তো? দেখুন, শাসক দল ভিকটিম কি ভিকটিম নয়, এটা রাজ্যবাসী ভালো করে জানে। এই শাসক দলকে মানুষ গ্রহণ করেছে, দেহমন দিয়ে স্পর্শ করেছে, এখন প্রত্যাখ্যান করবার সময়। আর ইডি সিবিআই নিয়ে আমি কোনো কথা বলতে উৎসাহী নই। ইডি সিবিআইয়ের কথা জিজ্ঞাসা করুন। আপনিও যেরকম আমাকে প্রশ্ন করতে করতে ক্লান্ত, আমিও শ্রান্ত। ইডি সিবিআই এর নাটক আর মানুষ দেখতে চাইছে না পশ্চিমবঙ্গে। আমাদের গেলে জিজ্ঞাসা করছে ইডি কি করছে, আরে আমরা ইডির ঠিকা নিয়ে তো নেই। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, সিআইএসএফকে সরিয়ে নিয়ে যান এখান থেকে। তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। মৃণাল সরকার, সৌমিত্রা, আপনি দীঘা থেকে শুরু করেছিলেন 2011 সালের সময় আমরা দেখেছিলাম রাজ্যের মানুষ বামেদের বিরুদ্ধে একদম বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে অনেক বামপন্থীরাও কিন্তু একবারে তৃণমূল কংগ্রেসকে হাত তুলে ভোট দিয়েছিল। আমার দুটো জিনিস জানার, একটা হচ্ছে যে এবার কি রাজ্যে এই মুহূর্তে সেই পরিস্থিতি তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান সেখান থেকে মানুষের প্রতি একটা আশ্বস্ত হয়ে ফেলে, এবং মানুষ তার প্রতি আশ্বস্ত হন, মানুষ কি সেই জায়গায় বিতশ্রদ্ধ হয়েছে যেখান থেকে আপনি এত জোর করে বলছেন যে বিজেপি এবারে ক্ষমতায় আসবেই? কোন সিগনিফিকেন্স থেকে এটা বলছেন? আর দ্বিতীয় হচ্ছে, এতদিন ধরে মানুষ অনেক রকম কথা বলেছিল নির্বাচন কমিশনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন এবারে যে ভূমিকা পালন করছে, আমি এসআইআর নিয়ে বলছি না, আমি আসন্ন নির্বাচন নিয়ে বলছি। নির্বাচন কমিশন এবারে যে ভূমিকা পালন করছে, সেই জায়গা থেকে কি আপনারা সন্তুষ্ট, বা আপনারা কি মনে করেন এবারে ভোট চুরি বা ছাপ্পা ভোট বা এই যে আন্দোলনগ্রস্ত যে অভিযোগগুলো ছিল সেটা বন্ধ হবে? 1999 সাল থেকে 2011 সালের মধ্যে আপনি যদি সিপিআইএম এর ব্রিগেড দেখেন, তাহলে 2011 সালের সিপিআইএম এর ব্রিগেড ছিল সবচেয়ে বড়, এবং ব্রিগেডে যে উৎসাহ দেখা গিয়েছিল সেটা দেখে সবচেয়ে বড় নিন্দুক বা সবচেয়ে বড় আশাবাদীও কেউ বুঝতে পারেননি যে সিপিএম হারতে চলেছে, এবং তাদের দলের সবচেয়ে পরিচ্ছন্ন এবং প্রথম মুখ বুদ্ধদেব ভট্টাচার্য, রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যক্তি,
যিনি 21শে জুলাইয়ের গুলি চালনার অর্ডার দিয়েছিলেন তার কাছে 50,000-এর বেশি ভোটে নিজের কেন্দ্রে পরাজিত হতে পারেন। আর এবারে যে পরিস্থিতি আছে সেটা সম্পূর্ণ ভিন্ন। এবারে জনগণের যে আক্রোশ সেটা অনেক বেশি লাউড। আগে সেটা মানুষ চুপচাপ ছাপ মেরেছে, এবারে বলে ছাপ মারবে। আর পশ্চিমবঙ্গের মানুষের যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটা দেখা গিয়েছিল ওই অ্যাক্লেম দ্য নাইট, রাত দখলে। সেটা শুধু একটা ঘটনার জন্য হয়নি, সেটাও একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারে সামগ্রিকভাবে এই সরকারের উপরে মানুষের যে বীতশ্রদ্ধ যে মানুষ, সেটা সেদিন দেখা গিয়েছিল। এবং একটা গণভোট হয়ে গিয়েছিল এই রাজ্যে। গণভোট হয়ে গিয়েছিল যেদিন মেসিকে দেখতে গিয়ে মানুষ টুসিকে দেখতে পেল, সেদিন জেনজি থেকে শুরু করে গোটা মাঠ জুড়ে তরুণ প্রজন্ম চোর 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 বলে চিৎকার করল। সেই ভোটটাই হয়ে গিয়েছিল গণভোট। আর এখন যে ভোট হতে চলেছে সেই ভোট গণভোট, ইয়েস তৃণমূল, নো তৃণমূলের ভোট। আর মানুষ এখন সে অবস্থায় নেই যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী বা আমি আক্রান্ত, আমার হাত পা ভেঙে দিয়েছে, এসব জায়গায় আর মানুষ নেই। বিশ্বাস করুন, কোনো প্রচার, কোনো জনসভা, কোনো আহ্বান, কোনো প্রতিশ্রুতি এই মুহূর্তে মানুষের মনের মধ্যে কোনো দাগ কাটছে না। মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে। তৃণমূল যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে। যেটা আপনি দেখতে পাচ্ছেন, আবার বলছি, সেটা লিভিং ফসিল। আর আরেকটা যেটা আপনি বলছেন মন, ওভারঅল কি হয়েছে আমার জানা নেই, তবে মন ভালো নেই, তৃণমূলের মন ভালো নেই। সরকার প্রথমে যোগী আদিত্যনাথ, পরে দিলীপ ঘোষ এ রাজ্যে বুলডোজার রাজ চালু করার কথা বলছেন, আপনারা যদি ক্ষমতায় আসে আপনার মতামত? কে বুলডোজার রাজ? আমরা তো দেখছি জেসিবি মেশিন নিয়ে আমাদের সমস্ত কর্মীদের বাড়িগুলো ভেঙে দেওয়া হলো পঞ্চায়েত নির্বাচনের পরে, 2021 সালের নির্বাচনের পরে। 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন, 27 জন মহিলা গণধর্ষিতা হয়েছেন বলে মানুষের সামনে দাঁড়িয়েছিল। আমাদের এখনো কয়েক হাজার কর্মী ঘর ছাড়া আছেন। আমাদের উত্তরবঙ্গের নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি এখন চা জল দেওয়ার কাজ করেন নয়ডায় একটা গেস্ট হাউসে। এটাই তো পরিস্থিতি। তা আগে আমরা রাস্তাগুলোকে তো পরিষ্কার করবার জন্য, গ্রামে ঢোকার তো ভাঙা রাস্তা সব, ওখানে ঠিক করতে হবে তো রাস্তা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা বন্ধ, তার উপরে তো বুলডোজার চাই। সেই মাটিটাকে সমান করে নিয়ে যাওয়ার জন্যই তো বুলডোজারের কথা হচ্ছে। বাংলায় বাংলায় আরে একদম। উত্তরাখণ্ড এবং গুজরাটে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। পশ্চিমবাংলায় আপনাদের সংকল্পপত্রে বলা আছে আপনারা ইউনিফর্ম সিভিল কোড চালু করবেন। উত্তরাখণ্ড এবং গুজরাট দুটো জায়গাতেই দেখা গেছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এটাকে ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে। একটাই প্রশ্ন, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিকে অ্যাবলিশ না করে কোন সিভিল কোড কি ইউনিফর্ম হতে পারে? এটা তো ভিন্ন বিতর্কের বিষয়। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতটা ভিন্ন। ইউনিফর্ম সিভিল কোড মানুষের দাবি। ইউনিফর্ম সিভিল কোড দীর্ঘদিনে বিজেপির অবস্থান। আমাদের কাছে তো কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা যেটা করেছি দেখুন, মানুষের সামনে এসে আমাদের মতো করে করেছি। আমরা বলেছিলাম আমরা রাম মন্দির তৈরি করব, এটা কোনো মন্দির মসজিদের বিষয় নয়, এটা সম্পূর্ণ ভারতবর্ষের একটা আইডেন্টিটির প্রশ্ন। একটা বিদেশি ইনভেডারের কাছে ভারতবর্ষের যে স্বকীয়তা, ভারতবর্ষের যে পরিচয়, সেটাকে মুছে ফেলা যায় না। তো আমরা সেটা করেছি। আর কংগ্রেস যেগুলো স্বপ্ন দেখে সেগুলো তো আমরাই বাস্তবায়িত করি। ইউনিফর্ম সিভিল কোডের দাবি কংগ্রেসের প্রাচীন বহু নেতা করে গিয়েছেন, বলে গিয়েছেন। আপনি ইতিহাস দেখুন, পার্লামেন্টের বিভিন্ন আপনি স্পিচ দেখুন, কংগ্রেসও দাবি করেছে। এখন কংগ্রেস যেটা স্বপ্ন দেখে সেটা বিজেপি বাস্তবায়িত করে। যেমন কংগ্রেস স্বপ্ন দেখেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের, বিজেপি বাস্তবায়িত করে জিএসটি দিয়েছে। আমরা সবসময় বড়দের কথা শুনে চলি। আমাদের যিনি নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে উনি একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে বলেছিলেন যে এগুলো সব বাংলাদেশিদের নাম, সিপিএম বাংলাদেশিদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকিয়েছে, অনুপ্রবেশকারীদের দিয়ে সিপিএম ভোটে জিততে চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রীর সেদিন চোখে জল ছিল। সংস্কৃতে একটা কথা আছে, মহাজন গতস পন্থা।
মহাজনরা যে পথে যায় বড় মানুষরা সে পথেই হাঁটতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী যে পথ দেখিয়েছিলেন 2005 সালে, পশ্চিমবঙ্গ বিজেপি 2026 সালে সেই পথেই হাঁটছে। দাদা, আমি কলকাতা পুরস্থিত থেকে স্বর্ণাভা মারা, কলকাতা পুরস্থিত স্বর্ণাভা মারা। একটা প্রশ্ন যে এবারে বিজেপির মুখকে, আর প্রথম প্রশ্ন মানে এবারে বিজেপির মুখকে প্রধানমন্ত্রী, এবং দ্বিতীয় প্রশ্ন যদি এর উত্তরে আপনি বলেন নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে একটা জানার ইচ্ছা আছে এর আগে কর্মসংস্থান নিয়ে মোদীজি যা যা বলেছিলেন সেটার এফেক্ট কতটা আমাদের রাজ্যে এখানে পড়বে, কারণ সেগুলো বাস্তবায়িত হয়নি অনেকাংশে। এই মুহূর্তে কোভিড উত্তর কালে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক সংস্থা বলছে, যখন আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি 30% পার করে গিয়েছিল এবং গোটা ইউরোপ যখন অর্থনীতির মন্দার মধ্যে আছে, সেখানে একমাত্র সূর্যের কিরণ হচ্ছে ভারতবর্ষ। এই যুদ্ধোন্মত্ত পৃথিবীতেও এখনো পর্যন্ত জিডিপির উপরে সর্বাধিক জিডিপি চীনের উপরে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা ভারতবর্ষের আছে। 80 কোটি মানুষকে কোভিডোত্তর কালে বিনা পয়সায় রেশন দেওয়া এই সরকার করেছে। নিজের দেশের মানুষকে দুবারের ফ্রি ভ্যাকসিনেশনের পরেও 120টি দেশের মানুষের কাছে তারা সাহায্য পাঠিয়েছে। সুতরাং নরেন্দ্র মোদী এই মুহূর্তে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদীর বিকল্প একমাত্র নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী অপরাজেয়। নরেন্দ্র মোদীকে হারাবার শক্তি এই মুহূর্তে ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতার নেই। তিনি যেদিন মনে করবেন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন, তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে ছেড়ে চলে যাবেন। কিন্তু যদি বলেন পশ্চিমবঙ্গের কথা, আমাদের কোনো মুখও নেই, আমাদের কোনো মুখোশও নেই। আমাদের মুখ হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আমাদের মুখ হচ্ছে ওই যে ছেলেটা নিজের প্রতারিত মেধা নিয়ে পুলিশের জলকামানের সামনে আর পুলিশের লাঠিচার্জের সামনে রাস্তায় শুয়েছিল, সে আমাদের মুখ। আমাদের মুখ হচ্ছে যে সাংবাদিক প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে গিয়ে যার মাথা ফেটেছে, যে সাংবাদিকের পা ভেঙেছে, যার ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, যে সাংবাদিকদের মাথার ওপরে টিউবলাইট ভাঙা হয়েছে বিধাননগরে, আজকে তারাই আমাদের মুখ। এই নির্বাচনটা বিজেপির সঙ্গে তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন, মামাটি মানুষের সঙ্গে নির্বাচন। তাদের মধ্যে থেকেই মুখ খুঁজে নেওয়া হবে। मैं सलीनामा से मीनाक्षी खांडानी आपसे बात कर रही हूँ। सर, मेरा क्वेश्चन है कि आपने बहुत सारे गांवों की स्थिति के बारे में जानकारी दी कि हर गांव में नहीं, आपने जानकारी नहीं दिया, सारी जानकारी आप लोगों के पास है, ऐसा नहीं। आप कुछ नया आपने नहीं जो बोला, मैंने उसी के ऊपर क्वेश्चन कर रही हूँ कि आप लोग जब आ जाएंगे तो क्या फिर से ये मेरा सोनार बांग्ला हो सकता है? वो तो हमारा सपना है, वो नरेंद्र मोदी जी का सपना है। सपना दिखाना और सपना को साकार करने का क्षमता नरेंद्र मोदी रखता है। ये भारत की जनता का विश्वास है। पश्चिम बंगाल की आज की जो स्थिति है, पश्चिम बंगाल का जो सामान मौजूद है, तो पश्चिम बंगाल निश्चित रूप से अपना स्थिति को बदल सकते हैं। और आई थिंक देयर विल बी टोटलिटेरियन चेंज इन द सोशियो इकोनॉमिक स्ट्रक्चर ऑफ वेस्ट बंगाल। वी आर होपफुल एंड वी विल डू इट। आपका नाम और परिचय बताइए। सुभाष यादव, न्यूज कैंपस का 9 ऑफ भारत 24 के। सर, मेरा बोलिए। सर, मेरा सवाल ये है, सर 2011 के पहले सीपीएम को देखा गया पश्चिम बंगाल में, 2011 के बाद अब तक टीएमसी को देखा गया। अब इसके बाद अगर भविष्य में अगर आपकी सरकार आती है तो इतने दिनों में पश्चिम बंगाल सरकार आती नहीं, सरकार आ गया है, आ चुका है। सरकार बनना है, सरकार बनेगी, इसमें कोई दो राय नहीं है। इसकी शुभकामनाएं हैं, लेकिन मैं बोलना चाहता हूं, सर, ये जो भ्रष्टाचार की जड़ें जो मूल तक पहुंची हुई है, इसे खत्म करने में बीजेपी को कितना वक्त लगेगा? ये एक बात अगर पकड़े जाते हैं तो क्या उस पर कार्रवाई, उसमें जो कार्रवाई होगी, लॉ एंड ऑर्डर, एजुकेशन, इन सभी चीजों में क्या कार्रवाई कड़ी तरह से होगी? सर, देखिए, आप लोग इसके बारे में निश्चित रहिए, भ्रष्टाचार की जड़ बहुत नीचे तक चले गए।
इसका कोई दो राय नहीं है. And present ruling party Trinamool Congress and corruption is absolutely synonymous. After changing the government, there should be a change of attitude also. तो ये जनता का भीतर भी एक ऐसा मानसिकता होना चाहिए जो हम किसी भी हालत से कंप्रोमाइज ना करें. अगर सरकार का अपनी इच्छा शक्ति हो तो कुछ भी किया जा सकते हैं. आज गुजरात की हालत अब देखिए, आज हमारा एकदम पड़ोसी राज्य असम का चित्र देख लीजिए, कहाँ से कहाँ असम पहुँच गया और कहाँ पश्चिम बंगाल है. जिस जगह पे किसी जमाने में बिहार, उत्तर प्रदेश, असम से, उड़ीसा से लोग कामकाज की खोज पे आते थे, आज वही लोग हिंदुस्तान के सबसे बड़ा माइग्रेंट लेबर बन के दूसरा राज्य में घूम रहे हैं. इस स्थिति का चुलबुल परिवर्तन होना चाहिए. বাবুল সুমিতা নামটা বলুন. মানব স্টেবল আমার দুটো প্রশ্ন. একটা হচ্ছে আপনাদের এখনো কোনো পার্সে সিএম ফেস বা কেউ আপনারা বলে ঘোষণা দিন. করেননি, তো সেইটা কি আপনার মনে হয় কতটা এফেক্ট ফেলতে পারে? আপনি বললেন বিভিন্ন ধরনের যে একজন ছেলের কথা বলেন, একজন ব্যক্তি সাংবাদিকের কথা বলেন, বাট পলিটিক্যালি স্পিকিং ইট ওয়াজ রিয়েলি ম্যাটার দেন অনলি টিভি. আপনার মনে হচ্ছে সেটা, কিন্তু আমরা তো ওই পথ এটার বাইরে থেকেই হরিয়ানায় নির্বাচন করেছি, দিল্লিতে নির্বাচন করেছি, বিহারে নির্বাচন করেছি, গুজরাতে নির্বাচন করেছি, মধ্যপ্রদেশে নির্বাচন করেছি, রাজস্থানে নির্বাচন করেছি. ফলাফল তো এক. সব জায়গায় তো বিজেপির উপরে মানুষের আস্থা রাখা হচ্ছে. আসলে বিষয়টা কোনো নেতার নয়, বিষয়টা নীতির. বিষয়টা একটা নির্দিষ্ট মূল্যবোধের এবং কর্মসূচি. সেখানে মুখটা অপ্রাসঙ্গিক. বলুন. প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা. সহিতা, এই মুহূর্তে বঙ্গ বিজেপির সবথেকে শক্তিশালী কোন জায়গা? দুর্বলতা কোথায় আপনাদের? সবথেকে শক্তিশালী জায়গা কি? শক্তি কি বঙ্গ বিজেপির? দুর্বলতাই বা কি? আপনি আশা করলেন কি করে এটা আমি এখানে বলবো? আমার শক্তি, আমার দুর্বলতা আমি সাংবাদিক বৈঠকে বলে দেবো? এ কি করে হয়? আমার বাড়ির ডিপ ফ্রিজে আইসক্রিম আছে নাকি মাছ রাখা আছে সেটা তো আপনাকে জানাবো না. ওটা আমাদের ব্যাপার, আমাদের দেখে নিতে দিন. আপনি নিশ্চিন্তে থাকুন. সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠে চৌঠা মেয়ের বিকেলবেলা ঠিক এইরকমই মেজাজে আমি আপনাদের ফিশ ফ্রাই খাওয়াবো. অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। আজকে সাগর টিভির জলত্যাগী বিধায়ক বাইরন বিশ্বাস বলছেন অধীর চৌধুরীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে. রোববারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে সিপিএম. এটা কি একটা অন্য কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, আমরা তো ওইদিককার পলিটিক্সটা ঠিক বুঝে উঠতে পারি না. কখন যে হামাগুড়ি দিয়ে কোন দলে জিতে কে কোন দলে চলে যায়, আর কে কখন নীল সাগরে ডুব দিয়ে রাতারাতি অবস্থান পরিবর্তন করে ফেলে আমাদের জানা নেই. কংগ্রেস অধীর চৌধুরীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এটা তো সর্বজন বিদিত. আমরা আগেও বলেছি অধীর চৌধুরী টিম প্লেয়ার আছে, ভুল কোর্টে খেলছেন. আর ওখানে সিপিএম আর তৃণমূলের মধ্যে কি গোপন প্রেম ও বোঝার আমাদের ক্ষমতা নেই. এগুলো দুর্বোধ্য. মানুষ আর এদের নিয়ে উৎসাহী নয়. মানুষ এদের আগেই শূন্য করে রেখে দিয়েছেন. মানুষ একটা লঞ্চ প্যাড তৈরি করে দিয়েছিলেন, এর উঠবে, সেই লঞ্চ প্যাডের নিচে এরা কেউ নেই. এরপরে যখন ওপর দিকে যাবে তখন এরা আরও থাকবে না. এই নির্বাচনে এরা দর্শক, কিন্তু তারপরেও বলছি বামপন্থী কর্মীদের কাছে, কংগ্রেসি কর্মীদের কাছে, এমনকি তৃণমূল স্তরের তৃণমূলের কর্মীদের কাছে, যারা 15 বছর ক্ষমতার অমৃতরস পান করেননি, চাকরি বিক্রিতে যোগ দেননি, দখলদারিতে নেই, সিন্ডিকেটে নেই, যারা অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করার জন্য নিজেদের ঘামরক্ত ছড়িয়েছিলেন, তারাও এই নির্বাচনে আসুন. এই নির্বাচনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের সব ভোট দিন. সহিতা, প্রতিক্রিয়া রাজনীতির ভাষায় দেওয়া যায়. আমরা মনে করি এটা রাজনীতির ভাষা নয়. তৃণমূল কংগ্রেস হতাশা থেকে, আতঙ্ক থেকে, পরাজয়ের গ্লানির স্বপ্ন থেকে এ ধরনের বক্তব্য রাখছেন. আমার মনে হয় না
এর কোনো রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। शोभिता ओमकार, आप लगातार ये कहते हुए आ रहे हैं कि जनता आप लोगों के साथ है, आपके पार्टी के साथ है, तो ये फिर ये जनता हम लोगों के साथ नहीं है पूरा पूरी, जनता तृणमूल का खिलाफ है, जनता तृणमूल का विसर्जन चाहता है। दादा मैं सवाल पूरा कर दूं। दादा ये जनता आपके साथ है तो फिर वही फ्री वेजेस या फिर जितना भी आप लोगों का योजना आप निकाल रहे हो, जैसे कि महिलाओं के लिए, बेरोजगार युवा के लिए, ये अचानक से देने की क्या जरूरत पड़ गया चुनाव से पहले, वो भी जब एनसीसी लागू हो गया? अब दुनिया में किसी देश को दिखा दीजिए, चाहे अमेरिका हो, चाहे कनाडा हो, या जर्मनी हो, या मिडिल ईस्ट का किसी भी कंट्री हो, जो मार्केट बोरोइंग पॉलिसी के ऊपर चलता है। हम कमांड इकोनॉमी के बारे में नहीं बोल रहे हैं जिसमें पीवीज नहीं है। अरे जिसका बाप की ज्यादा पैसा है उसका बेटा तो अच्छी स्कूल में पढ़ेगा ही, जिसका ज्यादा पैसा है उसका इलाज तो अच्छे हॉस्पिटल में होगा, लेकिन जिसका कुछ नहीं है उसका साथ तो सरकार है। तो ये डोल देना, किसी का सहायता करना, ये कोई बड़ा बात नहीं है लेकिन उसका साथ साथ आपको भी अपना रोजगार बढ़ाना चाहिए, आपको भी इंडस्ट्री लाना चाहिए। आप कहाँ से अपने रेवेन्यू जनरेट करेंगे उसको बारे में भी सोचना चाहिए, जो पिछले 15 साल में हुआ नहीं, जिसका कोशिश थोड़े बहुत बुद्धदेव भट्टाचार्य ने किया था, लेकिन उसका पार्टी का कारण चाहे किसी भी कारण से वो उस राह पर चल नहीं पाया। आज बुद्धदेव भट्टाचार्य जी खारिजी मद्रासा लेकर जो बात बोले थे उस दिन, अगर बुद्धदेव भट्टाचार्य जी का बात उस दिन सीपीआईएम पार्टी मान लेता तो आज मुर्शिदाबाद मालदा का ये स्थिति आपको दिखाई नहीं देता, नॉर्थ 24 परगनास का ये स्थिति, साउथ 20 परगनास का स्थिति नहीं होता। बुद्धदेव भट्टाचार्य जी का बात मान लेना चाहिए था उस समय। কবিতা একটা না যারা একবার করেছে সবাই সবাই সুযোগ পাবেন, প্লিজ প্লিজ। My question is, SIR has somehow become the central theme of this West Bengal election 2026. So, do you feel that since this has become the central theme, real issues of development and other things about the state that generally come up and become basic issues and are raised during elections are getting ignored, have gone to the back burner because SIR has become the basic theme for all the parties who are contesting? I'm not in a position to subscribe anything to this kind of ideas. I think the only issue in West Bengal right now is restoration of democracy. Trinamool Congress is accepted, tested and now being rejected. Trinamool Congress is entirely responsible for jeopardizing the whole situation. For Trinamool Congress, divisive politics itself creates so many nuisance. So that the people of West Bengal, they have applied into their mind under any circumstances, they will oust Trinamool Congress. I think the West Bengal voters are conscious, they are too political, they are competent enough to understand what is happening and what is going to happen tomorrow. On basis of that, they will apply their franchising. सर नमस्कार, मैं रवि मिश्रा प्रथम खबर से। सर आपने तो क्लियरली ये बात कह दिया कि आप चेहरा भी नहीं बताएंगे और अनेक राज्यों में आप जीते हुए आ रहे हैं, तो क्या यहाँ का जो मुख्यमंत्री होगा, जैसा कि अमित शाह ने कहा था कि बंगाल का बेटा होगा, तो आप हमारे पड़ोसी राज्य बिहार में जैसे बीजेपी की अलग विचारधारा से आपने मुख्यमंत्री बनाया है, वैसा ही मुख्यमंत्री का बंगाल को भी देखने मिलेगा। और दूसरा सवाल सर, एक करके रखिए प्लीज, बाद में आएंगे। और दूसरा सवाल सर कि जो अभी मांस और मछली का मुद्दा जो है पश्चिम बंगाल में बहुत जोर शोर से चल रहा है, उस पर मुख्यमंत्री तो अपना स्टैंड क्लियर रख रही है, लेकिन भाजपा की तरफ से अभी तक कोई भी क्लियर स्टैंड नहीं आया है। आप मछली खाते हैं क्या? मैं तो नहीं खाता हूँ, लेकिन पश्चिम बंगाल में ज्यादातर लोग खाते हैं। भाई खाइए, पश्चिम बंगाल का मछली बहुत टेस्टी है, छोटा मछली खाइए तो बहुत ही अच्छा होगा।
अब बिहार के बारे में बोल रहे हैं, देखिए समाज की दो ही किस्म का लोग होते हैं, राजनीतिक और वो एक है जो हमारा पास है और हमारा साथ है, और दूसरा है जो काल हमारा बनेगा। तो अगर कोई हमारा आइडियोलॉजी को अपना लिया और भारतीय जनता पार्टी का उम्मीदवार होकर चुनाव लड़के जीत के आया, तो आपको बाहर कैसे बोल सकता है? चाहे ये बिहार की मामले में कुछ बोलना नहीं चाहते, तो पश्चिम बंगाल के मुख्यमंत्री तो बंगाली होगा। अमित शाह तो यही बोलता है। ये नॉन इश्यूज को इशू बना रहे हैं और मछली लेकर जो लोग सवाल खड़ा कर रहे हैं, ये तृणमूल कांग्रेस का पॉलिटिकल बैंक्रप्सी का मैनिफेस्टेशन है, इससे ज्यादा कुछ नहीं है। और ये आपका जानकारी के लिए ये भी बोल रहा हूं, जो 6 तारीख भारतीय जनता पार्टी का सारे डिस्ट्रिक्ट या ब्लॉक ऑफिस में तृणमूल कांग्रेस का स्थानीय कार्यकर्ता को हम लोग स्वागत किया है कि पश्चिम बंगाल की राजनीतिक संस्कृति बदलना चाहिए। उसी दिन आइए, 6 तारीख 2 भाई बैठकर एक साथ मछली भात खाएंगे, ये निमंत्रण दे दिया गया। So 90 lakh names have already been completed. The SIA process is ongoing in Bengal and has already been completed. Do you think the retake process is already over, or do you think that the SIA process needs to be rectified to retain more? We have not yet applied our mind into it. SIA process is on. There are some lacunas. We are not at all satisfied with it, and what election commission did in such given circumstances, everybody knows. Let the final situation come, then after we can say more than that. সমিতা, আকাশবার্তা থেকে বিধান বলছি আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোটার প্রায় 30% কাছাকাছি, যেটা একটা সব ভোটে একটা বড় ফ্যাক্টর হয়। আপনারা সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমরা তো সংখ্যাগুরু সংখ্যালঘুর রাজনীতি করি না। পার্শ্ববর্তী রাজ্যে আসামে সংখ্যালঘুর সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে বেশি, দুবারের জন্য সরকারে এসেছে এবং তৃতীয়বারের জন্য তারা আরও বড় মার্জিনে আরও বেশি শতাংশ ভোট নিয়ে সংখ্যা আসতে চলেছে। সংখ্যালঘু ভোট আমরা পশ্চিমবঙ্গে খুব একটা বেশি পাই না। এবং আরও একটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 2021 সালে যে সংখ্যালঘুরা বিজেপির হয়ে কাজ করেছিলেন, তারা যেভাবে নিগৃহীত হয়েছেন, যেভাবে আক্রান্ত হয়েছেন এবং তাদের ওপরে যে বর্বরোচিত অত্যাচার হয়েছে, তা বিজেপি কর্মীদের ওপরে হয়নি। মোহাম্মদ আলী, পরিচিত বিজেপি কর্মী, প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল বারাসাতে। একাধিক সংখ্যালঘু পরিবারের আমাদের বোনেরা গণধর্ষিতা হয়েছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে। অনেককে তাদের জমি থেকে বার করে দেওয়া হয়েছিল, বহুকে মানুষকে জরিমানা দিয়ে বাড়ি ফিরতে হয়েছে। আর অত্যাচারের ঘটনা আমি ভোটের আগে শোনাতে চাইছি না। সংখ্যালঘুদের সম্পর্কে আমাদের একটা বক্তব্য যে জাতীয় জীবনের মূল স্রোতে আসুন। আপনারা আপনাদের পূর্বপুরুষের পরিবর্তন করতে পারেন না। যারা মনে করেন তারা ভারতবর্ষের মানুষ, তারা ভারতবর্ষে থাকুন। আপনারা নজরুল ইসলামের সঙ্গে, সৈয়দ মুস্তাফা সিরাজের সঙ্গে, সৈয়দ মুস্তাফা আলীর সঙ্গে আপনারা একই পংক্তিতে দাঁড়ান। যারা আপনাদের বাধ্য করছে আফজল গুরুর পথে দাঁড়িয়ে হাঁটতে, যারা আপনাদের বলছে যে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই পংক্তিতে ঢুকিয়ে দিতে, আপনারা তাদের কাছে যাবেন না। আমাদের দাবি সমস্ত জাতীয়তাবাদী মুসলমান, মুক্তমনা মুসলমান, যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে, দারুল হর্ব বলে মনে করে না, নাপাক বলে মনে করে না, তারা এগিয়ে আসুন। সমাজ পরিবর্তনের এই যুগ সন্ধিক্ষণে আপনারা সামিল হন। আর আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই একটা র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, একটা মানসিকতার বিরুদ্ধে। পৃথিবীতে কোনো দিন যদি কোনো ধর্ম কোনো রাষ্ট্রকে এক রাখার সিমেন্টিং ফ্যাক্টর হতে পারত, তাহলে বাংলাদেশের জন্ম হতো না। যদি ইসলামী একটা দেশ তৈরি করার একমাত্র শক্তি হতে পারত,
তাহলে আরবে 22টা দেশ তৈরি হতে পারত না। আর যদি ধর্মই সমস্ত রাষ্ট্রকে এক জায়গায় রেখে দিতে পারত, তাহলে সমস্ত ইসলামিক কান্ট্রিজ এয়ার স্ট্রিপ ব্যবহার করে ট্রাম্প তার ওপর দিয়ে উড়ে এসে আজকে ইরানে বোমা ফেলতে পারত না। এটা একটা মানব সভ্যতার সংকট তৈরি হয়েছে। এতে শিক্ষিত প্রগ্রেসিভ মুসলমান ভাইদেরও এগিয়ে আসতে হবে। জাতের নামে বজ্জাতি করা রাজনীতি যারা করছেন তাদের থেকে সচেতন থাকতে হবে। শ্রমিকরা রিপাবলিক থেকে মেঘা একের পর এক কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনে পুলিশ কোথায় চারপাশে বা লক্ষ্য বন্দী সাদা চৌকির বুথের 100 মিটার ঘিরে দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনে। কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে হবে, আমি কি করে বলবো? নির্বাচন কমিশন বলেছেন তারা একটা রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে। এবার সেটার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবার ওখানে তোরা সাদা চক দিয়ে লাইন টেনে দিই কি নীল সাদা রং করে দিই, গোটা আমাদের দেখার কিছু নয়। ওই নীল সাদা রংটা যেটা রাস্তায় করছে এটা কিন্তু বেআইনি, এটা আমরা এসে কালো হলুদ করে দেবো। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সরকার মন্ত্রী একদম ভারত সরকারের অবস্থান জানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাস্তায় এই যে বিভিন্ন কি বলে ওটা সিগন্যালে যে নীল সাদা রং দেওয়া হয়েছে, এটা আন্তর্জাতিক আইন বিরোধী, এটা ভারতবর্ষের যে ট্রাফিক রুল আছে তার বিরোধী। তো এটা আমরা এলে এটা আমরা বাদ গেছে, কিছু কিছু জিনিস আমরা বাদ রেখেছিলাম। এই নীল সাদা রঙের বদলে কালো হলুদ হবে জুন মাস থেকে। আপনি যেমন বলছেন যে দাদুনাথি বা বাবা ছেলে বয়সের পার্থক্যের জন্য অনেকে নাম ঢুকে আছে, ঠিক সেরকম ভাবে একটা স্পেস করার জন্য অনেকে নাম বাদ চলে গেছে, বা এই যে 27 লক্ষ মানুষ আজকে ভোট দিতে পারবে না, প্রায় সেরকমই সেদিকে যাচ্ছে। এটা নিয়ে আপনার মতামত? আমাদের দলের মতামত আমরা স্পষ্ট করেছি, ভারতীয়রা ভারতীয় ভোটার লিস্টে থাকবে, তারা নাম দেবে, একজনও জেনুইন ভোটের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। না না না, প্রশ্ন আমাকে শুনুন না, উত্তরটা শুনুন। নাম বাদ যাবে না। এরপরে আপনার এই প্রশ্নগুলো করা উচিত নির্বাচন কমিশনকে। বিজেপি একবারও বলেনি নির্বাচনের কাজকর্মে বিজেপি সম্পূর্ণভাবে খুশি। আমরা বারবার বলেছি আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম সেগুলো সিস্টেমে আপলোড করা হয়নি। পুলিশ আমাদের, এমনকি বিধায়ক আমাদের অগ্নিমিত্রা পালের গাড়ি থেকে ফর্ম 7 স্ন্যাচ করেছে, আগুন লাগিয়েছে, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করে ফর্ম 7কে জমা দিতে দেওয়া হয়নি, ফর্ম 6কে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিজেপির বিভিন্ন অফিসে রেড করিয়েছে সিআইডিকে দিয়ে, হ্যাঁ, সাইবার থানার অফিসারদের দিয়ে, এগুলো করেছে নির্বাচন কমিশন। দেখেননি? আমি তো প্রথম দিন থেকে বলছি গণেশ কুমারের কলকাতায় এসে বসা উচিত। আপনারা এইসব প্রশ্ন গিয়ে নির্বাচন কমিশনকে করুন। একজন ভোটারের নাম বাদ দিয়ে কি করে নির্বাচন হয়? তৃণমূল বাদ দিয়েছে তো। তৃণমূল তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওর ওপরে চাপ সৃষ্টি করে পরিকল্পিতভাবে মতুয়া, নমশূদ্র, রাজবংশী যে যে এলাকায় বিজেপি লিড পায় তাদের নাম বাদ দিয়েছে, সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তির নাম বাদ দিয়েছে, এবং এক্ষেত্রে তৃণমূল কিছুটা হলেও সফল। যাদের নাম বাদ দিয়েছে তাদের পরিবারের লোকজন প্রতিশোধ নেবে ইভিএম বক্সে। आप लोग का कहना है कि बंगाल में लाखों की तादाद में रोहिंग्या और बांग्लादेशी वोटर हैं, तो अब तक जो है कितने की पहचान हुई और कितने को आप लोगों ने जेल से बाहर निकाला? आप एक काम करिए, अब अभी सॉल्ट लेक चले जाइए विधाननगर, उधर आपको साहा इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स मिलेगा। साहा इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स जिसका साथ एकदम सीधा संपर्क है डीआरडीओ। बहुत सारे ऐसे डिफेंस इक्विपमेंट्स है जिसका कंपोनेंट वह बनाया जाता है, और उसका पीछे रोहिंग्या बैठा हुआ है। विधाननगर पुलिस कमिश्नरेट का घर का पीछे रोहिंग्या बैठा हुआ है। रोहिंग्या को जो बांग्लादेशी लोग अपनाया था, शेख हसीना प्रधानमंत्री की मौजूदगी पर जो उसका स्टेटमेंट था अब बोलपुर शांति निकेतन में, आज उसी कॉक्स बाजार का कैसा हालत रोहिंग्या ने बना दिया। हमारा लड़ाई की किसी मजहब के खिलाफ नहीं है, लेकिन रोहिंग्या और बांग्लादेशी जो मुसलमान है इसको आइडेंटिफाई किया। आज देख लीजिए नॉन बीजेपी रूल स्टेट लाइक
non-BJP ruled state like केरल एंड तमिलनाडु, सबसे ज्यादा बंगाली माइग्रेंट लेबर का ऊपर रेड इसी दोनों राज्य में हुआ। और इसमें आइडेंटिफाई कौन किया? आइडेंटिफाई किया जो नॉट 24 परगनास की मुस्लिम है, वही देखा, वही चिन्हित कर दिया कि हम लोग भारतीय है, ये बांग्लादेश से आया है हमारा रोजी रोटी छीनने के लिए। अगर आपको नाम चाहिए, फोन नंबर चाहिए, हम आपको दे देंगे। আমার একটাই প্রথম কথা, আপনাকে অভিনন্দন যে আপনি বলেছেন যে বিজেপি এসেই গেছে। এই তো সেক্ষেত্রে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আপনারা যে লিস্ট দিয়েছিলেন যে বিভিন্ন রাজ্য থেকে অনেক মুখ্যমন্ত্রী আসছে এখানে বক্তব্য রাখতে, সেটা এবারে একটু লিস্টটা কমে যাবে যেহেতু আপনি এতটা শিওর? কোনো কমার প্রশ্ন নেই তো, মানে যারা আপনার প্রশ্নটাকে বুঝতে পারলাম। আমাদের রাজ্যে, আমাদের যদি 20টা 21টা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী থাকে, সেটা তো আমাদের আনন্দের গর্বে। আর আমাদের নেতা, পুরনো নেতা সুভাষ চক্রবর্তী কি বলে গেছেন, এটাই তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি। এক জায়গার মানুষ অন্য জায়গায় যাবে, আনন্দ করবে, হৈ হৈ করে ভোট দেবে, এটা সুব্রত মুখার্জিও বলতেন। তা আমাদের নেতাদের পরম্পরা আমরা কি করে ভুলে যাই? আমাদের মুখ্যমন্ত্রী আছে, অনেকজন মুখ্যমন্ত্রী আছে, অনেকে মুখ্যমন্ত্রী আসবেন। তৃণমূল কংগ্রেসের নেতা আছেন, তার উত্তরাধিকারী আছেন, তারা দু জায়গায় যাবেন। আমরা তো সব এক জায়গায় থাকি। কম আমি বিজেপি এসে গেছে আগে একটি শব্দ ব্যবহার করেছিলাম, মানুষ জিতে গেছে। সবাই বিজেপিকে ভোট দিচ্ছে এরকম বিষয়টা নয়, সবাই বিজেপির সরকার তৈরি করার জন্য ভোট দিচ্ছেন এটা নয়। পদ্মফুল এ কারণেই ভোট দিচ্ছেন যে বিজেপি এই মুহূর্তে তৃণমূলকে হারাতে পারে। আর পশ্চিমবঙ্গের রাজনীতি যেহেতু চিরদিনই মেরুকৃত, প্রথমে সিপিএম কংগ্রেস, তারপরে সিপিএম তৃণমূল, এখন বিজেপি তৃণমূল, সেই জন্য বিজেপিকে অনেকে ভোট দেবেন যারা বিজেপির মত এবং পথের সঙ্গে একমত নন। বারবার বিজেপি সরকার ভারতবর্ষকে সনাতন ধর্মের, বিশেষ করে হিন্দু ধর্ম রাষ্ট্র ঘোষণা করার জন্য চেয়েছিল। সনাতন ধর্মীরা অন্য সংগঠনগুলো তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এখন বিজেপি সরকার কতটুকু তার ভূমিকা রাখবে বাস্তবায়ন করবে, তার ব্যাপারে একটু জানতে পারি। বিজেপি সরকার কোনোদিন বলেনি যে এখানে এ ধরনের কোনো রাষ্ট্র তৈরি হবে। বিজেপির কাছে হিন্দু শব্দের যে অর্থ, সে অর্থে এটা হিন্দু রাষ্ট্রই। এখানে যারা বাস করেন তারা প্রত্যেকেই হিন্দু। তাদের উপাসনা পদ্ধতি ভিন্ন হতে পারে। হিন্দু কোনো হিন্দুত্ব, এই যে নতুন শব্দ এসছে হিন্দুত্ববাদী, এটারও কোনো, এর সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই। হিন্দু ইজ আ ওয়ে অফ লাইফ, হিন্দু ইজ নট আ ইজম। এটা কোনো থিওক্রেটিক কনসেপ্ট হিন্দুদের মধ্যে নেই। যদি সেটা কোনো দিন তৈরি হয় তাহলে হিন্দু শব্দটারই মৃত্যু ঘটবে। শেষ দুটো প্রশ্ন আপনি করবেন, তারপর উনি করবেন ছোট করে। যেখানে বলা হচ্ছে যে এসআইআর এর নাম বাতিল পেছনে হাত রয়েছে অবশ্য বিজেপির। এসআইআর তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে রয়েছে, যেখানে তারা হয়তো কেউ সবজি বিক্রি করছেন, কেউ ফল বিক্রি করছেন, এরকম মানুষেরও নাম বাদ গেছে এবং তাদের কাছে মিনিমাম এই খবরটুকু নেই যে নাম বাদ গেলে কিভাবে নামটা তুলতে হবে, কি প্রসেস আছে তারা জানেন না। 6 নম্বর ফর্ম কি 7 নম্বর ফর্ম। তো সেক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের কি ভূমিকা এবং মানুষের মনে বিশ্বাস জাগাতে আপনারা কি ভূমিকা নিচ্ছেন? পরিকল্পিতভাবে কিছু জায়গায় মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। আর আমাদের সংগঠন গ্রামে আছে, আমরা আমাদের সংগঠনের মধ্যে দিয়ে দল হিসেবে আমরা তাদের ফর্ম 6 প্রোভাইড করেছি, তাদের ফর্ম ফিল আপ করিয়েছি এবং কয়েক লক্ষ ফর্ম আমরা এখন পর্যন্ত জমা করাতে পেরেছি। এবং সাম্প্রতিককালে যে সর্বশেষ 3 দিন আগে যে সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে, যেটাকে তৃণমূল কংগ্রেসের নিজেদের বিজয় বলছে, আমরা সেই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছি এতে অনেক বৈধ ভোটারের শুনানি হয়ে তাদের নাম বা তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে।
हमारे पहला सवाल ये है कि आज सुबह साइंस कॉलेज की सामने से कोलकाता पुलिस ने बड़ी तादाद में आर्म्स रिकवर किया। दूसरा सवाल हमारा ये है कि कल तृणमूल विधायक देवाशीष कुमार के घर पर इनकम टैक्स का रेड होता है, कैसे देखते हैं? ये रेड लेकर हमको कुछ बोलना नहीं है, वो आपको इनकम टैक्स के किसी आला ऑफिसर को पूछना चाहिए क्यों रेड हुआ, वो देवाशीष कुमार उसका जवाब देंगे। वो ईडी, सीबीआई, इनकम टैक्स, जीएसटी, इसका चर्चा पश्चिम बंगाल बीजेपी अभी बंद कर दिया। अगर किसी ने चर्चा किया होगा तो हमको बोल दीजिए, हम उसको मुंह बंद करा देंगे। अभी चुनाव हो रहे हैं नंबर 1, और तृणमूल कांग्रेस का पुलिस अगर रिकवरी किया तो ये अब निश्चित रहिए वो थोड़ा पार्टी में दुर्बल है, जिसका पास से वो मरम्मत किया गया, उसका गुट में वो थोड़ा नीचे तबके की है। শেষ প্রশ্ন পিটিআই। সুমিতা, আমি সুব্রতীক ফ্রম পিটিআই। সুমিতা, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ছোট বড় প্রায় সমস্ত নেতাই বিভিন্ন জনসভায় মানে বহিরাগত শব্দটা বিজেপি যে সমস্ত ক্যাম্পেইনার তাদের সম্পর্কে ব্যবহার করছে, বাংলা বিরোধী এবং বহিরাগত। এটা সম্পর্কে আপনার মতামত প্রতিক্রিয়া জানতে চাইছি। এখন তৃণমূলের যে বাংলা, আমরা সেই বাংলার তো বিরোধী। আমরা রামধেনুকে রংধনু করতে দেব না। এখন তৃণমূল যে বাংলা ভাষায় কথা বলে সেটা এখনো আমরা বুঝে উঠতে পারিনি, কারণ মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট বাংলা ভাষার সন্ধান পেয়েছেন যার বয়স হচ্ছে 2 থেকে 2,500 বছরের মধ্যে। আপনাদের নিউজ পেপার মর্গে নিশ্চয়ই এই সংবাদ থাকবে, এবং আপনার কি বলবো, আপনারা ফাইল বলেন তো, আপনাদের ফাইলে একটি মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স আর্কাইভসে একটা মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স পাবেন। আলাপন বন্দ্যোপাধ্যায় নিচে ঘোরাঘুরি করছেন, মুখ্যমন্ত্রী তাতে বলেছেন যে আমরা গবেষণা করে দেখেছি, আমরা মানে তৃণমূল কংগ্রেসের যারা বিশেষজ্ঞ আছেন এবং কিছু সরকারি আমলা, যে বাংলা ভাষা আসলে 2,500 বছরের পুরনো ভাষা, এবং 4টে মোটা মোটা বই হাত দিয়ে দেখিয়েছেন, 4টে মোটা মোটা বই বেরোচ্ছে। উনি জিজ্ঞাসা করেছিলেন আলাপন কত দূর, তা আলাপনবাবু বললেন উনিও বাংলা ভাষা সাহিত্যে অন্তত তার পাণ্ডিত্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না, উনিও মেনে নিয়েছেন 2,500 বছরের পুরনো বাংলা ছিল। তো বলছেন মুখবন্ধটা লেখা হচ্ছে। তারপর থেকে আমরা বিজেপি অফিসের থেকে আমাদের কর্মীরা প্রতিনিয়ত পর্ষদের সামনে কলেজ স্ট্রিটে ঘোরাঘুরি করছে ওই 4টে বইয়ের সন্ধানে, আমরা এখনো পাইনি। তো এইরকম বাংলার আমরা বিরোধী কিনা সেটা দেখে বলতে পারবো। আর যে মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন, এই মাটিটা যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তৈরি হতো না। কংগ্রেস কিভাবে তৈরি হয়েছে মানুষ জানে, কমিউনিস্ট পার্টির জন্ম কোথায় তৈরি হয়েছে সেটাও মানুষ জানে, আর ভারতীয় জনসংঘের সৃষ্টিটাও মানুষের জানা, এবং সেখানে বাংলাটাই প্রাসঙ্গিক। যে পশ্চিমবঙ্গের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, এ.এন. চ্যাটার্জি, আজকে সেই বাংলাকে পয়লা বৈশাখ তার জন্মদিন বানিয়ে আজকে আপনি অন্যদিকে চলে যাবেন, এটা বিজেপি করতে দেবে না। আর তৃণমূলের থেকে সার্টিফিকেট, তৃণমূলের থেকে বাঙালি সার্টিফিকেট নেওয়ার আগে তো কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।